পরিবর্তন যাত্রার লাভ লোকসানের কি হিসেব? পরিবর্তন যাত্রা শেষে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্রিগেডে জনজোয়ার, ভোট বাক্সে বিজেপির পক্ষে বিপক্ষে কি কি ফ্যাক্টর? প্রধানমন্ত্রীর মুখে কাউন্টডাউন, বাধা কোথায়? রাজনীতির বাইরে আর কোন পথে খেলা দেখতে পারে বঙ্গবাসী? তথ্য তত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। পরিবর্তন যাত্রা শুরু করবে বলেছিল ভারতীয় জনতা পার্টি। তার সূচনা পর্ব চলেছিল দুদিন ধরে, 1 মার্চ, 2 মার্চ, এবং তারপর 8 দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারতীয় জনতা পার্টির সেই পরিবর্তন যাত্রা চলেছিল, আমরা দেখলাম। এবং সেটা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল যে পরিবর্তন যাত্রা শেষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ব্রিগেডে একটা মিটিং হবে এবং সেই মিটিং এ উপস্থিত থাকবেন স্বয়ং ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং শনিবার ছিল সেই দিন যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে উপস্থিত হয়েছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। প্রথমে একটি প্রশাসনিক সভা এবং তারপর তার জনসভা। যে জনসভা থেকে প্রধানমন্ত্রী নিজেই আপ্লুত, কারণ যে জনজোয়ার হয়েছে সেই প্রত্যাশা অবশ্যই পূরণ হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের। কারণ 2021 সালে অন্তত এই জনসমর্থন ব্রিগেডের মাঠে জোগাড় করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। এবার খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এই 8 দিনের পরিবর্তন যাত্রা এবং প্রধানমন্ত্রীর ব্রিগেডের পর হাতে কি শুধুই পেন্সিল, নাকি প্রাপ্তির তালিকায় কিছু আছে? কারণ এখনো পর্যন্ত রাজ্যে ভোট ঘোষণা হয়নি, তার আগেই একটা পরিবর্তন যাত্রা এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রীর ব্রিগেড করে ফেলেছে বিজেপি। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির প্রাপ্তির ভাঁড়ারে কি, একে একে দেখে নেব। এই মুহূর্তে দাঁড়িয়ে একদম প্রথম যেটা মনে হচ্ছে, যে বিজেপি নেতৃত্ব গত কয়েক বছরে যেভাবে তাদের যে রাজ্য জুড়ে যে সমস্ত সাংগঠনিক পর্যায়ের কাজকর্ম ছিল তার থেকে কিন্তু বেশি এই 8 দিনে গোটা বিজেপি নেতৃত্ব গোটা রাজ্য চষে বেরিয়েছেন। ফলে এটা একটা খুব ভালো দিক যে নির্বাচনের ঘোষণা হয়নি এখনো, কিন্তু তার আগেই নির্বাচনী প্রচারের যে প্রাথমিক সুরটা সেটা বেঁধে দেওয়া গেছে। রাজ্য নেতৃত্ব একবার গোটা রাজ্য অন্তত চষে ফেলেছেন। গত 8 দিনে ভারতীয় জনতা পার্টি গোটা রাজ্যেই দলের যে দৃশ্যমানতা সেটা বাড়িয়েছে। যে বিভিন্ন জায়গায় এই পরিবর্তন যাত্রা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন ব্রিগেডে, এই পোস্টার যেমন দেখা গিয়েছে, তার পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির যতগুলো অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো তারা দেখিয়েছেন। এবং বিজেপিকে দেখতে পাওয়া যায় না বলে যে অভিযোগ ছিল, সেই অভিযোগ কিন্তু এই মুহূর্তে পথে প্রান্তরে ততটা বড় করে দেখার মতো নেই, কারণ বিজেপিকে দেখতে পাওয়া গেছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির যে কটা অভিযোগ ছিল, যে নারী সুরক্ষা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে জাতীয় সুরক্ষা, এই প্রত্যেকটা বিষয় রাজ্য জুড়ে এই গত 8 দিনে বারংবার বলে ফেলেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব এবং কেন্দ্র থেকে আসা বিজেপির নেতৃত্ব। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পরিবর্তন যাত্রা শেষে ব্রিগেডে যে জনসভা হয়েছে, সেই জনসভায় যে জনজোয়ার দেখতে পাওয়া গিয়েছে তা দেখে অন্তত রাজ্য বিজেপি নেতৃত্ব খুশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং তিনি ব্রিগেডের সভার শেষে যে পোস্ট করেছেন সমাজ মাধ্যমে, সেখানে তিনিও লিখেছেন যে মানুষের এই যে সমর্থন সেটা দেখেই বোঝা যাচ্ছে রাজ্যে তারাও পরিবর্তন চান। এটা হচ্ছে গিয়ে প্রাপ্তির ভাঁড়ারে বিজেপি এই পরিবর্তন যাত্রার পরে কি কি পেল না পেল। কিন্তু এরপরে কয়েকটা প্রশ্ন উঠছে। কি কি প্রশ্ন? রাজ্যের সর্বত্র যাত্রাকে কেন্দ্র করে কতটা উৎসাহ উদ্দীপনা তৈরি করা গেছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের মধ্যে। 2, যে ভিড় প্রত্যাশা করা হয়েছিল পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে, বিজেপির রথ যখন গ্রামে গঞ্জে ছুটেছে সেই ভিড় কি লক্ষ্য করা গেছে? প্রশ্ন উঠেছে। তারপরে কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডের জনসভা থেকে তিনি খুব স্পষ্টভাবে এই প্রথমবারই হয়তো বললেন যে সবকা সাথ সবকা বিকাশ। এই অবধি আমরা বহুবার শুনেছি, কিন্তু যেটা শোনা গেল শনিবার সেটা হচ্ছে সবকা হিসাব।
অর্থাৎ তিনি বারংবার বলছেন যারা আইন কানুন মানছে না, যারা নিয়মের তোয়াক্কা করছে না, যারা দুর্নীতি করছেন তাদের হিসেব হবে। হিসেব কে করবে? বাংলার জনগণ। কিন্তু হিসেব আইনও করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের দপ্তরে, মানে তার অধীনেই রয়েছে সিবিআই, তারা কতটা হিসাব করতে পেরেছে প্রশ্ন উঠছে। ব্রিগেডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বারংবার আক্রমণ করেছেন শাসক দল তথা রাজ্য সরকারকে, সেটা কখনো তোলাবাজি, কখনো দুর্নীতি, কখনো অনুপ্রবেশ, বিভিন্ন ইস্যুতে। কিন্তু একটি বারের জন্যও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তার মুখে আমরা শুনতে পাইনি। অথচ যদি আমরা একটু ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিদি একসময় ভাইরাল হয়ে গিয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনের আগে। তারপরেও আমরা 2024-এর লোকসভা নির্বাচনের আগে কখনো পিসি ভাইপো বা বিভিন্ন বুয়া ভাতিজা এই ধরনের শব্দবন্ধ আমরা শুনেছি, বা মমতা দিদি বলেও বিজেপি নেতৃত্বকে আমরা আক্রমণ করতে দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে। কিন্তু এবার অন্তত এইবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডের জনসভায় যে ভাষণ দিলেন, একটিবারের জন্য মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায় বা দিদি একটিবারও সেই প্রসঙ্গ আনলেন না। প্রধানমন্ত্রীর বার্তার মধ্যে উঠে এলো অনুপ্রবেশ প্রসঙ্গ। খুব স্বাভাবিক, বারংবার বিজেপি কথা বলে, এবং তার মুখ থেকে এবার যেটা পাওয়া গেল সেটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কারণ এবার তিনি বলেছেন যে এতটাই অনুপ্রবেশ ঘটেছে যে জনবিন্যাস বদলে গিয়েছে এবং হিন্দুরাই এই মুহূর্তে সংখ্যালঘু হয়ে যাচ্ছে। যখন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে দক্ষিণেশ্বরের থিম ব্যবহার করা হয়েছে বিজেপির মঞ্চে, সেটা বোঝানোর জন্য যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যত মত তত পথ, সেই যত মত তত পথের কথা বলে কার্যত মনে করা হচ্ছিল যেন ভারতীয় জনতা পার্টি সামান্য হলেও তাদের যে অবস্থান, সেই অবস্থান অর্থাৎ বিভাজনের রাজনীতির যে অভিযোগ বাকিরা বিজেপির দিকে আঙুল তোলে, সেই জায়গা থেকে সামান্য হলেও সরছে। অন্তত এই রাজ্যে এই নির্বাচনে তারা বিভাজনের তত্ত্ব আনবে না বা ধর্মের বিষয়টি উল্লেখ করবে না। কিন্তু অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়ছে, প্রধানমন্ত্রী যখন কথা বলছেন তখন ধর্মীয় বিষয়টা যে এবারের ভোটেও অত্যন্ত বেশি করে থাকবে সেটা খুব স্পষ্ট, কারণ প্রধানমন্ত্রী এই সুরটা বেঁধে দিয়ে গেলেন। এই জায়গা থেকে এই প্রশ্নগুলো উঠে যাচ্ছে যে প্রধানমন্ত্রীকে তাহলে বিভাজনের ভাষ্যটা তৈরি করে দিয়ে গেলেন। এবার আসছে পরবর্তী বিষয়। ব্রিগেড তো আজকে ভরলো, মিলবে ফল? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, কারণ এখানেও বেশ কিছু প্রশ্ন রয়েছে। ব্রিগেডের যে জনজোয়ার, এবং সেই জনজোয়ার বা মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কাউন্টডাউন শুরু হয়ে গেল। কাউন্টডাউন আদৌ কি শুরু হচ্ছে? কারণ বেশ কিছু প্রশ্ন থাকছে সেখানেও। বিজেপির পরিবর্তনের যাত্রায় মানুষের ঢল কম, বিজেপির সংগঠন ব্যাপক বেড়ে গিয়েছে এমন প্রমাণ পাওয়া যায়নি, কারণ তাদের যে সদস্য সংগ্রহ অভিযান হয়েছিল নভেম্বর মাসে, সেখানেই রাজ্য বিজেপি নেতৃত্ব থেকে কেন্দ্রের কাছে যে রিপোর্ট গিয়েছিল সেই রিপোর্ট নিয়ে কেন্দ্রীয় বিজেপি ক্ষুব্ধ হয়েছিলেন। বিজেপি সূত্রে এমনটাই তথ্য পাওয়া যায়। এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস যে প্রচার করেছে, তাহলে তার ফলে গত 2011 থেকে 2026 এই 15 বছরে তৃণমূল কংগ্রেসের শাসনে তাদের বিরুদ্ধে যে প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে, আইন শৃঙ্খলা নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে প্রশ্ন উঠেছে, দুর্নীতি নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে প্রশ্ন উঠেছে, সেটা শিক্ষক নিয়োগ হোক বা রেশন দুর্নীতি হোক, কয়লা হোক, গরু হোক, যে কোনো যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে প্রশ্ন উঠেছে বা তোলাবাজি নিয়ে বিজেপির যে অভিযোগ রয়েছে, এই প্রত্যেকটি অভিযোগকে খানিকটা হলেও তৃণমূল কংগ্রেস তার প্রচার দিয়ে পেছনের সারিতে ঠেলে দিয়েছে, সামনে নিয়ে এসেছে এসআইআর নিয়ে মানুষের যে দুরবস্থা, সেই দুরবস্থার প্রচার। এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রর কণ্ঠস্বরে একটি ভাইরাল অডিও, সেই অডিওতে অন্তত মহুয়া মৈত্র দলের মধ্যে থাকা যে দুর্নীতি, সেই দুর্নীতি বলে ফেলছেন, এবং একই সঙ্গে সেই অডিওর ক্লিপে কার্যত প্রশ্ন উঠে যায় যে তিনি প্রশ্নটা তুলছেন তাতে একসঙ্গে দুজনেই বিদ্ধ হচ্ছেন, কারণ রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রাজ্যের দল কিভাবে টাকা তুলছে, তার মানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মহুয়া মৈত্রর কণ্ঠস্বর এটাই কিনা আমরা জানি না, কিন্তু যদি এটা হয়, অন্তত ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে যে ভাইরাল অডিও নিয়ে যে মন্তব্য আমরা পাচ্ছি সমাজ মাধ্যমে, তাতে এই প্রশ্নগুলোই উঠছে যে একসাথে দুজনকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন মহুয়া মৈত্র। জানি না দল তার বিরুদ্ধে ব্যবস্থা করবে কিনা, সেটা তাদের দলের বিষয়, কিন্তু এত কিছুর পরেও সামনে কিন্তু এসআইআরটা আনতে খানিকটা হলেও সক্ষম হয়েছে, বাকি অভিযোগগুলো পেছনের সারিতে ঠেলে দিতে সফল হয়েছে তৃণমূল কংগ্রেস। দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতৃত্ব, এবং সেই নেতৃত্বদের জেলে ভরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু এত বছরেও একজনকেও দোষী সাব্যস্ত করতে পারা যায়নি। এটা ওই প্রশ্নটা যেখানে প্রধানমন্ত্রী বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসাব, এই হিসাব কতটা হলো তা নিয়ে প্রশ্ন তুলে দেয়। যুব সাথীর মতো ভাতা ঘোষণা করার ফলে যে রাজ্য সরকারের প্রতি যে আগ্রহটা সামান্য হলেও হারিয়েছিল রাজ্যের মানুষ, সেই আগ্রহটা আবার নতুন করে তৈরি হচ্ছে, কারণ কর্মসংস্থান নেই। তার মাঝখানে যদি যুব সাথীর মতো কিছু ভাতা পাওয়া যায়, সেটা ততদিনই লাভ, সেটা 5 বছর হোক বা যে ক বছর হবে। আর সর্বোপরি আরেকটি বিষয় যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বারবার বলছেন, যে 2011 সালে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তৎকালীন বামফ্রন্ট সরকার বা তাদের নেতৃত্বে থাকা সিপিএম কে নিয়ে রাজ্যবাসী এতটাই বিরূপ হয়েছিলেন, তাদের মনে একটা মানে বিষয় হয়েছিল তৈরি, যে জগদ্দল পাথরের মতো 34 বছরের শাসক সিপিএম তথা বামফ্রন্ট সরকারকে যে কোনো রকম ভাবে সরানো হোক, তারপর ক্ষমতার সিংহাসনে যে খুশি বসে বসুক। এবং সেই কারণেই কোন সংগঠন, সেই অর্থে সিপিএম এর সংগঠনের ধারে কাছে সেই সময় তৃণমূল কংগ্রেস ছিল না, সেই সংগঠন না থাকা অবস্থাতেও রাজ্যের মানুষ চেয়েছিলেন বলেই তৃণমূল কংগ্রেস এসেছিল। এই মুহূর্তে কি সেই পরিস্থিতি হয়েছে যে যে কেউ আসুক, কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকারটা যাক? পরিবর্তন কি এইভাবে মানুষ চাইছে? এটা একটা বড় প্রশ্ন, যে রাজনৈতিক বিশ্লেষকদের অধিকাংশ মনে করছেন ততটা খারাপ পরিস্থিতি 2011-র মতো খারাপ পরিস্থিতি হয়নি, যাতে তৃণমূল কংগ্রেসের সরকারের পতন হবে ভারতীয় জনতা পার্টির কোন রকম সংগঠন ছাড়াই। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে বিজেপির নির্বাচনী প্রচার বা তাদের যে আক্রমণ, তার ফলে তাদের কিছু আসন সংখ্যা হয়তো বাড়তে পারে। ওই 77 পেয়েছিল, যেটা পরবর্তীকালে আরো কমে যায়, কারণ বিজেপি থেকে একের পর এক বিধায়ক জয়েন করতে থাকেন শাসক দল তৃণমূল কংগ্রেসে। ফলে সেই আসন সংখ্যাটা হয়তো সামান্য হলেও বাড়তে পারে, কারণ লোকসভার নির্বাচনেও আমরা দেখেছি অনেকটা কমে গিয়েছে, 18 থেকে 12-তে পৌঁছে গিয়েছে বিজেপি। তবু আসন সংখ্যা কিছুটা বাড়তে পারে বিধানসভা নির্বাচনে। কিন্তু তৃণমূল কংগ্রেসের শাসনের পতন হবে এমনটা রাজনৈতিক ভাষ্য বা পরিস্থিতি তাদের আক্রমণ দিয়ে, তাদের আন্দোলন দিয়ে তৈরি করতে পেরেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অধিকাংশই মনে করছেন না। কিন্তু এরপরেও কিছু ফ্যাক্টর রয়েছে, কারণ এখনো ভোট ঘোষণা হয়নি। আর এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে রাজ্য বিজেপি নেতৃত্ব রাজ্যের শাসক দলকে আক্রমণ করবেন তার সুরটা বেঁধে দিয়ে গেলেন, এবং এই সুরেই এবার রাজ্য বিজেপি নেতৃত্ব আরো বেশি করে আক্রমণ করবে, তাদের আক্রমণের ঝাঁঝ বাড়বে, এবং সেই আক্রমণের ঝাঁঝ থেকে মানুষের মন হয়তো সেই প্রচারে খানিকটা হলেও বিজেপির দিকে টার্ন করতে পারে, বিজেপির দিকে কিছু ভোট হলেও যেতে পারে, যে ভোটটা সবসময় সুইং করে এপার থেকে ওপার, যেটা সুইং করে সেই ভোটটা হয়তো যেতে পারে ওদিকে। পাশাপাশি বিজেপির আক্রমণের পাশাপাশি এবার এসআইআর এর ফলে একটা বিপুল সংখ্যক মানুষের নাম বাদ গিয়েছে। এবারের নির্বাচনে এই বিপুল সংখ্যক ভোটারের নাম যে বাদ যাওয়া, এটা একটা বড় ফ্যাক্টর হবে, যেটা তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপি এটা করাচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে। এই অভিযোগ তৃণমূল কংগ্রেস তাদের মতো করে রাজনৈতিক অভিযোগ তৈরি করছে, কিন্তু এর কতটা গুরুত্ব আছে বা নেই, বা এটা কতটা সত্যি, সেই ভেবে লাভ নেই। সবচেয়ে বড় কথা, যদি নাম বাদ যায় তাহলে সেই নাম বাদ দিয়ে বাকি নাম নিয়েই ভোটটা হবে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে যাবে, এবং সেটা চিন্তায় রেখেছে এই মুহূর্তে শাসক দলকে। তার উপরে ভোটের নির্ঘণ্ট যদি ঠিক সময় না হয়, তাহলে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসনে ভোট করার পরিস্থিতি তৈরি হতে পারে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে এই কারণেই রাজ্যের রাজ্যপাল হিসেবে এমন একজনকে নিয়ে আসা হয়েছে যিনি প্রাক্তন আইপিএস এবং যিনি প্রাক্তন গোয়েন্দা কর্তা, তার অধীনেই সেক্ষেত্রে এই নির্বাচনটা হবে। ফলে সব মিলিয়ে রাজনৈতিক, প্রশাসনিক এবং সাংবিধানিক প্রত্যেকটা দিক থেকেই এ রাজ্যের
ভোটে জিততে যে ভারতীয় জনতা পার্টি মরিয়া সেটা খুব স্পষ্ট। ফলে কোন রাজনৈতিক দল শেষ মুহূর্তে কি খেলা খেলবে সেটা জানতে হলে আর একটু অপেক্ষা করতেই হবে। আর এই অপেক্ষা ছাড়া এই মুহূর্তে আমাদের কোনো গতি নেই। আমার প্রতিবেদন আপনাদের কাছে সমাদর পাচ্ছে জেনে ভালো লাগছে, কারণ আমি মাত্র 1 মাস হলো শুরু করেছি এবং তার মধ্যেই 500 সাবস্ক্রাইবার ইতিমধ্যেই হয়েছে। আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে আরো বেশি করে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। তথ্য পরিসংখ্যান দিয়ে আগামী দিনে এই ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে বা একদম নির্ঘণ্ট ঘোষণা যদি সামনের সপ্তাহে 16 বা 17 হয়ে যায়, যেটা একটা শুনতে পাচ্ছি, তার মধ্যে তৃণমূল কংগ্রেস বা বামেদের কি পরিস্থিতি সেই তথ্য পরিসংখ্যানও আপনাদের সামনে অবশ্যই আনবো। আমার প্রতিবেদন ভালো লাগলে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বেশি বেশি করে, কমেন্ট করুন কি দেখতে চান বা কেমন লাগছে সেই বিষয়ে কমেন্ট করুন, আপনাদের মতামত জানান আমাকে। আজ এ পর্যন্তই, নমস্কার।